দাদু এখানে বসো আমার পাশে। হাত দিয়ে নিজের পাশে ইঙ্গিত করল সে। বহুদিন বাদে তার কণ্ঠে দাদু ডাক শুনে নূরজাহান বেগমের বুকে ঢেউ তুলে দিল। তন্নি ওনাকে সুন্দরী ডাকে। ওনার চোখ দুটো পিটপিট করছে। লোকে বলে কান্না দেখলে কান্না পায়। মেয়েটা এত সুন্দর সেজেছে, কি সুন্দর লাগছে দেখতে, পুতুলের মতো চেহারা। উনি কাঁদলে মেয়েটাও না বুঝে কাঁদবে। তিনি তন্নির হাত দুটো আঁকড়ে ধরলেন, ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন, জামাই ভালোবাসবে, মেহেদির রং উঠছে, তোর কপাল ভালো। তন্নি লজ্জা পেল। বধূরূপী মেয়েটার হাসিটাও দারুণ। তার আজকে ভীষণ খুশি খুশি লাগছে। ওরও বিয়ে হবে, একটা জামাই হবে। মেয়েরা বিয়ের দিন এত কাঁদে কেন? তার তো এত কান্না পাচ্ছে না, শুধু মোহনা, মা, বাবা আর দাদির মুখটা দেখলে কান্না পাচ্ছে। সবাই ভীষণ আনন্দ করছে। কোথা থেকে আসমা দৌড়ে এলেন। দরজার পাশে তিনি থমকে দাঁড়ালেন। বিছানার মধ্যমণিতে ওটা ওনার মেয়ে। তন্নি কবে এত বড় হলো? বিয়ের শাড়িতে তাকে এক বিন্দু ছোট লাগছে না। দিনের আলোতেও ওনার ঘরে জ্যোৎস্নার আলো নেমেছে। তিনি ঘরে ঢুকলেন না। হাসি হাসি মুখটা দেখতে দেখতে পিছিয়ে গেলেন। মেয়ে বড় হলে বিয়ে দিতে হয়, এত দারুণ সত্যটা এমন নিদারুণ ব্যথায় মোড়ানো কেন? চারপাশে রব উঠল, বর এসেছে, বর এসেছে। তন্নিকে একা একা রেখে একে একে সবাই বের হয়ে গেল। অনেকে ত্রিনয় সিদ্দিকীকে দেখে চলে আসবে। ঘরটা পুরোপুরি খালি হয়ে নিস্তব্ধ পুরীর মতো রূপ ধারণ করলো। তন্নি চুপচাপ বসে থেকে বাইরে তাকালো। পুকুরের মাঝখানে রোদ পড়েছে, চারপাশে ফলের গাছ গাছালির বাহার। তন্নি পেয়ারা গাছটার দিকে তাকালো। তারপর একে একে জামরুল, জাম্বুরা, আম, সবগুলো গাছও চষে খেয়েছে দুদিন আগেও। গাছগুলোর নকশা দারুণ, উঠতে গেলে আনন্দ হয় বেশ। তন্নি সেগুলো দেখতে দেখতে হুট করে হেসে ফেলল। একবার ডাল ভেঙে দিঘিতে পড়েছিল সে। সেসব দেখতে দেখতে ছোট তন্নি আনমনা হয়ে গেল। তার মনে পড়ল সে এখান থেকে চলে যাবে, তারপর কারো বাড়ির আদর্শ বউ হতে হবে, অরুণচণ্ডী পানা কমাতে হবে। মা, এ বাড়িতে তো সে আর কখনোই মেয়ে হিসেবে আসতে পারবে না, এটা তো মনে ছিল না। তারপর এতগুলো গাছ, গাছের ফলগুলো, পুকুর, সাঁতরে গোসল করা, দাদির সাথে ঝগড়া, ওর আরামের বিছানাটা। তন্নি সারা বাড়ি হেঁটে হেঁটে ভাত খায়, এতদিনের অভ্যাস, স্বভাব। তার থেকেও বড় কথা, সে এ বাড়িতে আগের মতো হইচই করতে পারবে না। আজ থেকে সব শেষ, সব শেষ, সর্বনাশ। তন্নির বুক ধুকপুক করে, কাঁপে থরথর করে। হে কেমন সত্য, হে কেমন আইন! নিজের বাড়িতে নিজেই মেহমান। হাত পা তার অবশ হয়ে যায়। আসমা বেগম খাবার নিয়ে ঘরে ঢুকলেন। তন্নি অথৈ সাগরে পড়া নাবিকের ন্যায় মায়ের কোমর আঁকড়ে ধরে। আসমা বেগম চোখ মুছলেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। তন্নি ফুপিয়ে উঠল। আমার কষ্ট হচ্ছে আম্মা, কষ্ট হচ্ছে। কথার ধরনে আসমা বেগম ব্যাকুল হয়ে উঠলেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে আম্মু, মাথা ব্যথা করছে? তন্নি প্রকাশ করতে পারে না। সে ছটফট করে, ভীষণ বড় বড় করে শ্বাস ফেলে, নিজের বুকে নিজে হাত দিয়ে মালিশ করে, ধরা গলায় আওড়ায়, আর অস্থির অস্থির লাগছে আম্মা, ভালো লাগছে না। এই বাড়ি কি আর আমার এই বাড়ি কি আর আমার থাকবে না? আমি আর পুকুরে গোসল করব না? আমি গাছে গাছে উঠে পেয়ারা আম্মা। আসমা বেগম কুল কিনারা পেলেন না। কি করবেন না করবেন খুঁজে পাচ্ছেন না। অসহায় হয়ে বাইরে তাকালেন। আরাফকে দেখে ডাক দিলেন। আরাফ বাবা। আরাফ ঘরে ঢুকলো প্রশ্ন করতে করতে। কি হয়েছে ভবি? দেখ তন্নি কেমন করছে। আরাফ আরেকটু দ্রুত পায়ে এগিয়ে এলো। ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কেমন লাগছে? তন্নি উত্তর দিল, জানি না, সবার কথা ভাবতে ভাবতে কেমন লাগছে। আরাফ শ্বাস ফেললো, এক গ্লাস জল এগিয়ে দিল। আস্তে করে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কিছু হয়নি, প্যানিক অ্যাটাক। এসব ভাবিস না আর। দেখ, তোর কাজল নষ্ট হয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখছিস, পুতুলের মতো। আসমাই বেগম দূর থেকে দেখেন। কি যত্ন, এত যত্ন আর কারো চোখে এখনও দেখেননি তিনি। কিছুটা অন্যরকম না ছেলেটার দৃষ্টি, শুধু ভাই হিসেবে উনি হিসাব মেলাতে পারেন না। ধীর পায়ে বের হয়ে যান ঘর ছেড়ে। বরের গেট আটকে দাঁড়িয়েছে তন্নির সমস্ত কাজিন। মেয়েরা সবাই পরেছে লেহেঙ্গা, ছেলেরা কালো পাঞ্জাবি। একজোটে ওদেরকে দেখতে দারুণ লাগে। তাদের গেটে কেবল
চাওয়া আপাতত 5,000, বাকিটা হাত ধোয়ানোর সময় আর বইয়ের মুখ দেখার সময়। ত্রিনয়ের ঝামেলা ভালো লাগে না। সে একবার চাইতে পকেটে হাত পড়ল, তাকে পাশ থেকে থামিয়ে দিল ওর মামা। মেয়েরা সবাই বেশ বিরক্ত। তুই মামা, তুই কেন বরের সাথে থাকবি? ভাল লাগে না। তিনি জিজ্ঞেস করলেন। টাকা কে নেবে? সবার মধ্যে থেকে আনিকা জবাব দিল, আমি। তাহলে বাকিরা ভিড় কমাও কমাও, আমার বাবার মাথা ব্যথা করবে। ওলেলে, তাহলে বাবাকে বাসা রেখে আসতেন। আপনি কি? তিনি ফুঁসে উঠলেন। তোমরা কেউ চেনো আমাকে? হ্যাঁ। আকশা তৎক্ষণাৎ জবাব দিল। না মামা, আপনার নাম কি? পাশ থেকে কে উত্তর দিল কে জানে। বলল, মোহাম্মদ আজম সারোয়ার উদ্দিন ভুইয়া বল্টু। নাম শুনে সবগুলো শব্দ করে হেসে উঠল। যেহেতু মামা, তাই সবাই মুখ চেপে ধরল। খুব শীঘ্রই একটা বড়সড় ঝামেলা হওয়ার সম্ভাবনা। ত্রিনয় তাই টাকা দিয়ে দিল। মুখে রুমাল নেই বরের। কি আজব বর! মেয়েরা সবাই দৌড়ে এলো। তন্নির পাশে তখন শিলা। সবাই একযোগে বলল, তোর জামাই সুন্দর আছে তন্নি। হ্যান্ডু হ্যান্ডু। তন্নি লজ্জা পেল। সে ঘরের বাইরে মহিলাদের গুঞ্জন শুনছেন। সবাই বলাবলি করছে জামাইটা সুন্দর। তারা উকিঝুঁকি মেরে দেখছে। তন্নি আস্তে আস্তে শিলাকে জিজ্ঞেস করলো, কেমন রঙের পাঞ্জাবি পরেছে? দেখলাম সাদা, ভালো মানিয়েছে। তোর জামাই কালো পরলে মেয়েটা আজকে মরেই যেত। একদম নজর দিবি না। তারপর বেশ সময় কাটলো। ছেলে পক্ষকে খাওয়া দাওয়া করানো হলো। গ্রামের বিয়েতে ঝামেলা হবেই, কিন্তু আজকে তেমন শোরগোল হলো না। কাজে এসে তন্নিকে কবুল বলতে বলার পর সে দ্বিধাবোধ ছাড়াই কবুল বলল। স্বাক্ষরটা বাকি তখনও। তন্নিকে স্টেজে নেওয়া হবে, তখন ছবি তোলা হবে দুজনের সাইনের। তাই খানিক সময়ের জন্য অফ। তন্নির মাথার ঘোমটাটা তখন পুরোপুরি টেনে দেওয়া হলো। বর আসবে ঘরে। মেয়েরা দাঁড়ালো চাদর টানিয়ে। গুঞ্জন আর হই হই শুরু হলো। তন্নির শরীরে কাঁপুনি সৃষ্টি হলো। আরেক দফা ঝামেলা শেষে মেয়েরা সরে দাঁড়ালো। তন্নি টের পেল ওর সামনে একজন বসেছে। সে চিনতে পেরেছে। পেছন থেকে বোধহয় কেউ ঘোমটা টেনে দিল। উন্মুক্ত হলো তার সুশ্রী চেহারাটা। ত্রিনয় তৃপ্তিতে খুশিতে ঢুক গিলল। মনে মনে আওড়ালো, মাশাল্লাহ। তন্নি তাকালো না। দুজনকে একসাথে বসিয়ে আয়না দেখানোর পালা তখন। আয়না ধরল নূরজাহান বেগম। সামনে কাচের বস্তুটা এলে তখন তন্নি তাকালো। তারপর হুট করে পুনরায় চোখে চোখ পড়ল। আজকে কপালে বিরক্তি নেই, ভাঁজও নেই। সে মুগ্ধতায় উপচে গিয়ে তৎক্ষণাৎ আয়না থেকে চোখ সরিয়ে সরাসরি তাকালো ঘাড় বাঁকিয়ে। ত্রিনয়ের দৃষ্টি আয়নাতে। নূরজাহান বেগম ধমক দিলেন, আয়নায় দেখ, সারা জীবন পড়ে আছে। বাকিরা হেসে দিলে তিনি জিজ্ঞেস করলেন, আয়নায় কাকে দেখো জামাই? সবাই উৎসুক। তন্নি লাজ লজ্জা ভুলে তাকিয়ে আছে। পাশাপাশি বসার ফলে কাঁধে স্পর্শ লাগছে। সে আরেকটু অপেক্ষা করলো। ত্রিনয় দম ফেলল। ওর দিকে ব্যাকুল আগ্রহ নিয়ে তাকিয়ে থাকা চোখ দুটো পরিমাপ করলো অধক্ষ চোখে। তারপর বেহায়া নজর নিয়ে গেল রাঙা ঠোঁটে। সমস্ত মুখমণ্ডল নিপুণ চোখে অবলোকন করে সে শান্ত কণ্ঠে জবাব দিল, আমার বধূ, আমার অর্ধাঙ্গিনীকে। বেশ হাসির রোল পড়ল ঘরে। তন্নি চোখ সরিয়ে নিল। কি অদ্ভুত দৃষ্টি লোকটার। তন্নি ভাবতে পারে না সে বিবাহিত। ত্রিনয়ের বউ। স্টেজে যাওয়ার সময় ত্রিনয় নিজেই ওর হাতটা আঁকড়ে ধরল সবার সামনে। ভারী শাড়ি নিয়ে তন্নি এগিয়ে গেল। আরও কতক্ষণ ছবি তোলা হলো দুজনের। কার্ডে দুজনের নাম সোনালি অক্ষরে লেখা। ত্রিনয় সিদ্দিকী, তন্নি আফরোজা। তখন বিদায়ের সময়। তন্নি হুট করেই কাঁদছে ভীষণ, তাও জোরে জোরে। আশপাশ ভুলে। আসমা আর মইনুল যখন ত্রিনয়ের হাতে হাত রাখলো তার, তখন থেকেই একবার বাবাকে জড়িয়ে আর একবার মাকে জড়িয়ে। তন্নির সাথে আপাতত ওর বোন যাবে। বরের আগে অন্য গাড়িটা ছেড়ে দিয়েছে। মোহনা সেখানে বসেছে। তন্নি কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে বসলো। বেশ চিৎকার করে কাঁদছে সে। ত্রিনয় সিদ্দিকী কপালে হাত চেপে রেখেছে। ঘ্যান ঘ্যান কান্নার শব্দে তার মাথা ব্যথা করছে। আসমা বেগম মইনুল ইসলামের পাঞ্জাবি আঁকড়ে রেখেছেন। দূরে দরজার শিখে মাথা ছেড়ে দিয়ে নূরজাহান বেগমও কাঁদছেন। বুড়ো মানুষ, ঠিকমতো আওয়াজও করতে পারছেন না। শিলা দাঁড়িয়েছে গাড়ির সামনে। গাড়িটা ছাড়ার আগে তন্নি ফের চিৎকার করে উঠল। বলল, জানালাটা একটু খুলে দাও।
ত্রিনয় বিরক্তি সমেত এগিয়ে এসে ওর গা ছুঁই হলো। তন্নির ভাবান্তর নেই। জানালাটা খুলে যাওয়ার পর সে মাথা বের করলো। কাজলে চোখ টোক লেপ্টে একাকার হয়ে আছে। সে শিলার দিকে হাত বাড়িয়ে ঠোঁট ভেঙে কাঁদতে কাঁদতে বলল, যে পেয়ারাগুলোর ভেতরে লাল হয় সেগুলো কাউকে দিবি না, আমি এসে খাবো, ওগুলো আমার পছন্দের। ড্রাইভার বোকাবনে হতভম্ব হয়ে পেছনে তাকালো। গ্রামের মহিলারা যারা আঁচলে মুখ চেপে রেখেছিলেন তারা লুকিয়ে হেসে ফেলল। শিলা দাঁত কিরমির করল। রাখবো, তুই যা। ত্রিনয় মাথা ঘামালো না, সিটে মাথা এলিয়ে দিয়ে বলল। যাতে মাতাল তালে ঠিক। তন্নি চোখ মুছে জিজ্ঞেস করলো, আমাকে কিছু বলেছো? না, তুমি যদি একটু কান্নাটা থামাও তাহলে আমি একটু শান্তি পেতাম। মাথা ব্যথা করছে। তন্নি ঠোঁট উল্টে বলল, কান্না তো থামছে না। আমি কখনো আম্মা আব্বা আর দাদিকে ছাড়া থাকিনি। দাদির সাথে ঝগড়া না করলে আমার দিন কাটে না। আমার না কেমন যেন লাগছে, মনে হচ্ছে সারা জীবনের জন্য চলে যাচ্ছি আমি। সারা জীবনের জন্যই তো। এখন তো আমি নিজের বাড়িরই অতিথি। বুকটা ফেটে যাচ্ছে আল্লাহ। ত্রিনয় কি করবে বুঝতে পারল না। সান্ত্বনা দিতে সে পারে না, কিভাবে দিতে হয় জানে না, অভিজ্ঞতা নেই। তাকে কিছুক্ষণ ঠোঁট কামড়ে রাখতে দেখা গেল, ভাবছে। তারপর শুধু আস্তে করে বলল, কাঁধে মাথা রাখো, ভালো লাগতে পারে। তন্নির খুব ভালো লাগলো কথাটা। সে চুপচাপ মাথা এলিয়ে দিল ত্রিনয়ের কাঁধে। ত্রিনয়ের মেরুদণ্ড সোজা হয়ে আসে ও মূর্তির মতো বসে থাকে, কথা বলে না। বাড়িতে বর উঠল, বউ এসেছে, বউ এসেছে। বাড়িতে রব উঠল, বউ এসেছে, বউ এসেছে। তখন বেশ রাত হয়ে গেছে। রোজিনা বেগম যাদেরকে নিয়ে বউ বরণ করলেন, ঘরে তুললেন। ত্রিনয় নিজের ঘরে চলে গেছে। তন্নিকে বোধহয় ত্রিনয় সিদ্দিকের বোনের ঘরে নিয়ে যাওয়া হলো। রাতে কেউ আর এলো না। ত্রিনয়ের দুই বোনের নাম জুই, জবা। জুই বড় দুজনের মধ্যে। সে ঘরে এসে বলল, ভাবি শাড়ি পাল্টে নাও, ফ্রেশ হয়ে এসো, তোমার ঘুম পাচ্ছে? কাঁদলে চোখ মুখ ফুলে যায়, তখন ঘুমটা একটু বেশিই পায়। সে মাথার ঘুমটাটা ফেলে বলল, হ্যাঁ, আমার বোন কোথায়? জুই এগিয়ে সে মাথার ক্লিপ হাতে দিল। খুলে দিতে দিতে বলল, তোমার বোন আমার বোনের সাথে, ওরা দুজন বান্ধবী হয়ে গেছে। তন্নি হেসে দিতে চাইল। তারপর পূর্বের দরজার সামনে কেউ দাঁড়ালো, লম্বা শরীর। তন্নি তাকালো। সাদা টি শার্ট, কালো ট্রাউজার পরে ত্রিনয় দাঁড়িয়ে তোয়ালে দিয়ে মাথা মুছছে। তন্নি গুটিয়ে গেল অস্বস্তিতে। মিনমিন করে বলল, এখানে থাকবে নাকি? জুই চোখ কুচকে জিজ্ঞেস করলো। কে? তারপর সামনে তাকালো, হেসে হেসে উত্তর দিল, আজকে না, এটা আমার ঘর। তন্নি হাঁপ ছাড়ল। জুই জিজ্ঞেস করলো, ভাইয়া কিছু বলবে? তন্নি কিছুটা আড়াল হয়ে আছে যাতে দেখা না যায়। জুয়ের এদিকে মনোযোগ নেই। সে মন দিয়ে মাথার ক্লিপ খুলছে। ত্রিনয় দেয়ালে হাত রেখে একটু বেঁকে গেল। তন্নিকে দেখা গেল, তন্নিও দেখলো। সে তারপর আর একটু চেপে এলো এদিকে। দাদি ঠিকই বলেছে, এই ছেলের নজর ভালো না। কিভাবে তাকায়? ত্রিনয় সেভাবে দাঁড়িয়েই বলল, ওর কিছু লাগলে বলিস। তন্নি ভীষণ আস্তে বিড়বিড় করলো, আমার আবার কি লাগবে? জুই সেটা শুনতে পেল। তোমার বউয়ের কিছু লাগবে না। তন্নি সোজা বসা থেকে হাঁটু গেড়ে উঠে ওর মুখ চেপে ধরল। ত্রিনয় একটু হাসলো বোধহয়, বোঝা গেল না। তারপর চলে গেল। জুই মিটিমিটি হাসছে। ভাইকে ভয় পাচ্ছে নাকি? শোনো, তোমাকে ভাইয়া সম্পর্কে বলি। ভাইয়া ভীষণ ভীষণ রাগী। কথা না শুনলে মাথার উপরে আছাড় মারতে পারে। আবার মনে করো একটু অবাধ্য হলে ধাক্কা মেরে নিচে ফেলে দিতে পারে। মুখে মুখে তর্ক করলে সোজা তোমাকে বাপের বাড়িতে রেখে আসতে পারে। প্রথম কথাগুলো তন্নির মনে তলোয়ারের ন্যায় ঢুকে গেল। সে এসব জীবনেও ভুলবে না। প্রথম বাক্যগুলো তো একটু বিশেষ। তার মনের ভেতরে ভয় জেঁকে বসলো শক্তপোক্তভাবে। এমন সাংঘাতিক পুরুষের সাথে এক ঘরে থাকা কিভাবে সম্ভব? তাকানোর ধরন, কথা বলার ধরন সবার থেকে আলাদা। তন্নি এমন কাঠখোট্টা লোক জীবনেও দেখেনি। সংসার তো করতে হবে আজকের পর থেকে। তন্নিকে ভয় পাচ্ছে। তন্নি সাহসী মেয়ে, ও ভয় পায় না। এখন একটু ভয় লাগছে। এক ঘরে থাকার বিষয়টা বেশ বিপজ্জনক, অন্তত ওর কাছে। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর তন্নিকে ড্রয়িং রুমে নিয়ে যাওয়া হলো। আজ ওদের বউভাত, তাদের বাড়ি থেকে সবাই আসবে। রাতে তেমন কেউ আসেনি। বিয়ে মানেই তো বউ দেখা,
তাই মহল্লার মহিলারা দলে দলে বউ দেখতে আসছে। তন্নির পরনে একটা জামদানির সাদামাটা শাড়ি। কিছুক্ষণ পর ওকে সাজানো হবে। মেয়েটার শরীরের রংটা আরেকটু উজ্জ্বল হয়েছে। একজন দেখে বলল, তন্নি নিজেও সবার মুখ দেখছে, বাকিরা বউয়ের কাণ্ডে অবাক হচ্ছে বটে। নতুন বউ এমন ড্যাপ করে তাকিয়ে কেন? কেউ অবশ্য মুখে কিছু বলল না। শেষমেশ একজন ভদ্রমহিলা এলেন। পোশাক আর সাজগোজে সম্ভ্রান্ত চেহারা, বেশ শৌখিন এবং বড় ঘরের মহিলা। শরীরের গহনাগুলো তার সচক্ষু প্রমাণ। উনি থুতনি চেপে মুখটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন, এপাশ ওপাশ পরখ করলেন, তারপর চোখ দুটো কুঁচকে বললেন, সবই ঠিক আছে, সুন্দর তো মাশাল্লাহ, শুধু নাকটা একটু বোচা। তন্নি ওনাকে দেখছে, নতুন বউ সে। কন্ট্রোল কন্ট্রোল, কিছু বলা যাবে না, কিচ্ছু না। দাদি বারবার সতর্ক করে দিয়েছেন, কিন্তু ভদ্রমহিলা থেমে থাকলেন না। মনে হচ্ছে ওনার প্রধান কাজ সৃষ্টিকর্তার এই সৃষ্টির খুঁত বের করা। তিনি আবারও বললেন, এই যে এই দিকটায়, এখানে একটু উঁচু হলে একদম খাপে খাপ। কিরে রোজিনা, মেয়ের নাক দেখিসনি? তন্নি আর চুপ থাকলো না। সহ্য হলো না বোধহয়। এভাবে কারো চেহারা খুঁড়তে হবে কেন? চেহারায় বড়লোক অথচ মন মানসিকতা নিম্ন। নাক দেখে আনবে মানে? একটা মানুষের হাড়গোড়ের খোঁজ নিয়েও কি বিয়ে হয়? সে মুখে মুখে বলে বসলো, আপনার তো নাকই নেই আন্টি, সবার সব কিছু সুন্দর হবে কিভাবে? মুখের নকশা কি হাতে আঁকা যায়? ত্রিনয় তখন সিঁড়ির মাথায় এসে থেমেছে। ভদ্রমহিলা শুনতে পেয়ে হাই হাই করে উঠলেন, ও রোজিনা, তুই নতুন বইয়ের আচরণ এমন কেন? তন্নি জিভে কামড় বসালো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ও আল্লাহ, মুখটা কেন এত দ্রুত চলে? ত্রিনয় এগিয়ে এলো। তন্নি তাকে এক পলক দেখে দাঁড়িয়ে পড়ল। মহিলা ত্রিনয়কে দেখে বললেন, দুদিন হয়নি বউ এসেছে, তোর বউ কিভাবে তর্ক করে দেখেছিস? ত্রিনয় ওর দিকে তাকালো। তন্নি মাথা নামিয়ে রেখেছে। কিছু বাদে তার কানে এলো একটা ভীষণ গম্ভীর কণ্ঠ, শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে আদবের সাথে কথা বলবে। ঘরে যাও, সোজা আমার ঘরে। জুই, ওকে আমার ঘরে নিয়ে যা। ভাইয়া, ভাবিকে সাজাতে হবে। আমার ঘরেই। এত কঠোর স্বর ধমকে বলছে কথাগুলো সে। তন্নির চোখ ছলছল করছে। এ বাড়িতে ত্রিনয় ছাড়াও ওর আপন আর কেউ আছে? জুই ওকে নিয়ে যেতে যেতে বলল, বলেছিলাম না ভাইয়া একটু রাগী। তন্নি আর কথা বলল না। দুঃখে তার বুক ফেটে যাচ্ছে। মহিলা ওকে এভাবে নিন্দে করলো, সেটা শুনলো না। ওকেই একা বলল বাড়িতে চলে যেতে মন চাইছে। ওরা সেখান থেকে চলে আসার পর ত্রিনয় পকেটে হাত গুজে দাঁড়ালো। ভদ্রমহিলা বোধহয় সন্তোষ হয়েছেন। নতুন বইয়ের জন্য এতটুকুই যথেষ্ট। তিনি উপরে তাকিয়েছিলেন। ত্রিনয়ের চোখটা সিঁড়ি থেকে ঘুরে এলো। গলার স্বর আগের থেকেও কঠিন, কাটকাট হলো, আপনি বলুন আন্টি, তর্ক কাকে বলে? তিনি থতমত খেলেন। তোর বউ আমার সাথে সাথে কথা বলেছে। আমি জিজ্ঞেস করলাম তর্ক বলতে কি বোঝায়? বারবার উত্তর করা। ত্রিনয়ের কণ্ঠ আরো শক্ত হলো। ও আপনার সাথে কয়বার উত্তর দিয়েছে? উনি আমতা আমতা করলেন, একবার। ত্রিনয়ের চোখ মুখ শক্ত। মোহনা সেখানে দাঁড়িয়ে। সবগুলো মহিলাও আছে। রোজিনা বেগম ভয় পাচ্ছেন। ছেলে কি বলতে কি বলে বসে। ত্রিনয় গম্ভীর গলায় বলল, একবার বললে সেটাকে তর্ক বলে না, ভুল ধরিয়ে দেওয়া বলে। আপনি ওর সৌন্দর্য নিয়ে কথা বলার কে? ও আপনার খায়, আপনারটা পরে। আপনার বাড়ির বউ আমার। বিয়ে করেছি আমি আপনাদের জন্য। নতুন বউদের মুখ ফোটে। আমি সবাইকে সাবধান করছি, কেউ কোনো রকম নেগেটিভ মন্তব্য করার আগে এখান থেকে বেরিয়ে যাবেন। এসেছেন, বসবেন, কথা বলবেন, ব্যাস চলে যাবেন। আমার বউ, আমার মায়ের পুত্রবধূকে নিয়ে নাক গলাবেন না। একজন মিনমিন করলেন, বউকে দেখানো শাসন করেছে? বউকে দেখানো শাসন করেছে? হ্যাঁ অবশ্যই, যতটুকু বলেছি সেটাই যথেষ্ট। ও আপনাদের সাথে আর কোনোদিন কথাই বলবে না। আপনারা কি চাইছেন আমার স্ত্রী আমাকে ভয় পাক? জাস্ট ইরিটেটিং, অসহ্য। এবং লাস্ট ওয়ার্নিং, ওকে নিয়ে কেউ কিছু, আই রিপিট, বিন্দু তুল্য মন্তব্য করবেন না। আপনাদের বাড়িতে গিয়ে আমার স্ত্রী বসে থাকবে না।
চোখের পাশের শিরাগুলো ভাসমান হয়েছে। তারপর সে গটগট করে চলে গেল। ভদ্রমহিলা বললেন, কি অভদ্র তোমার ছেলে। রোজিনা বেগমের মুখ কালো হয়ে গেল। জুই এসেছে তখন। সে বলল, অভদ্র বলে অভদ্র ভাষায় বুঝিয়েছে। ভদ্র হলে এ বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলতো সরাসরি। তারা সবাই চুপসে আছে। লজ্জা শরম থাকলে আর কোনো দিন কিছু বলবে না। বাপরে, কি সাংঘাতিক ছেলে। বড়দেরকে আদব দিতে জানে না, একদিনেই বউ চিনে ফেলেছে। আজকালকের ছেলে অসভ্য অসভ্য। বিড়বিড় করতে করতে ওনারা চলে গেলেন। তন্নির বাড়ি থেকে সবাই এসেছে। নূরজাহান এসেছেন আগে আগে। তিনি এসেই ত্রিনয়ের ঘরে ঢুকেছেন। তন্নিকে আজ কালো জামদানি পরানো হয়েছে, হালকা ঘিয়ে রঙা শাড়ির পার। জুই সাজিয়েছে ওকে, ঠোঁটে শুকনো হালকা খয়েরি লিপস্টিক। তন্নির মন ভালো নেই সকাল থেকেই। কাল বৈশাখী ঝড়ের ন্যায় আধান সেখানে, মুখটাও কেমন পানসে ফ্যাকাশে। ত্রিনয়ের ধমক এখনও সে ভুলতে পারছে না। নতুন বউকে এভাবে বলা যায়, এতটা রুডলি। তবু তন্নি কাউকে দেখায় না। তার মুখে ক্ষীণ হাসি ফুটল নূরজাহান বেগমকে দেখে। মোহনাও এসে বসেছে পাশে। নূরজাহান বেগম এসে সবটা শুনেছেন। সকাল সকাল নববধূকে নিয়ে ঝগড়া হয়ে গেছে এক দফা। তিনি নাতনির চোখ মুখ দেখে বুঝে নিলেন। জিজ্ঞেস করলেন, জামাই তোকে কিছু বলেছে? তন্নি মুখও খুলতে পারল না। মোহনা খাটের উপর উঠে এলো, ভীষণ ছটফটে গলায় বলল, এখানের রগ ফুলে গেছিল। এত রাগী আপা জীবনও ঝগড়া করো না। নূরজাহান বেগম মিটিমিটি হাসলেন। বউকে মুঠোয় রাখার কৌশলও জানা আছে বলেছে, কিন্তু বইয়ের অগোচরে তোর নিয়ে কথা বলল না। সে বুঝলো না তার অভিমান হয়েছে, ভীষণ গাঢ় অভিমান। প্রথম দিনেই বউকে এভাবে শক্ত কথা বলা তার উচিত হয়নি। অভিমান না ভাঙালে সে কথা বলবে না। তারপর রাগে সারাদিন ত্রিনয় ঘরের ভেতর এলো না। তখন বিকেল, সবার চলে যাওয়ার সময় হয়েছে। ত্রিনয়ের ঘরে বাকিরা সবাই বসে আছে। ঘরটা বেশ বড়সড়, একটা বেলকনি, বিছানা থেকে কিছুটা দূরে জানালা, জানালার পাশে ছোট সোফা, অপর পাশে আলনা, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব। বিছানার মাঝখানে তন্নি বসে আছে। সে সবার সাথে কথা বলছে হেসে হেসে। জবা ওকে একটা আপেল দিয়েছে, সেটা খাচ্ছে এখন। দরজার পাশে তখন ত্রিনয়ের দেখা গেল। ওকে দেখে একে একে সবাই বের হয়ে যেতে লাগলো। তন্নি বোকার মতো এদিক ওদিক তাকিয়ে ত্রিনয়কে দেখে জায়গায় জমে গেল। মুখের ভেতরের আপেল চিবোতে ভুলে গেল। অসহায় চোখে সবাইকে দেখল। দাদি কোথায়? ওরা ওকে কোথায় ছেড়ে যাচ্ছে? বাবা! তন্নির কান্না পায়, ভয় লাগে। ঘরটা তখন খালি হয়ে গেছে। ত্রিনয় ঢুকলো, দেখলো পাথরের ভাস্কর্যের মতো একটা পুতুল বসে আছে খাটে। সাদা শরীরে কালো আস্তরণ। তন্নির শরীর কাঁপছে। সে আর চোখে ত্রিনয়কে দেখছে। ত্রিনয় ঘরে ঢুকে পরনের কালো শেরওয়ানিটা একটানে খুলে ফেলল। তন্নি হাঁসফাঁস করে অন্যদিকে ফিরে গেল। ত্রিনয় কাবাট খুলে টি শার্ট বের করলো। তন্নি তখনও আড়ে আড়ে দেখছে, লোভনীয় জিনিসের মতো। তারপর নিজের মনে বেলাজ চিন্তাভাবনায় নিজেই মিশে গেল। টি শার্টটা পরার সময় পিঠের হাড়গুলো কিভাবে যেন ভেসে উঠল। ত্রিনয় চুল ব্যাকব্রাশ করলো হাতে। তারপর ডাকলো, আফরোজা। তন্নি ঠোক গেলে। হুম। ত্রিনয় ওর দিকে তাকালো না। আয়না দিয়ে দেখা যাচ্ছে। সে বলল, হুম। সকালের ব্যবহারের জন্য মন খারাপ তোমার? থাকতে পারে, অস্বাভাবিক না। কিন্তু আমার বাড়ির, আমার এলাকার কারোর সাথে কখনো এভাবে কথা বলবে না। আমি এটা ভালো চোখে দেখি না। বড়দের সাথে তর্ক করা উচিত না। তন্নি নাক ফুলিয়ে প্রশ্ন করলো, উনি বারবার আমাকে খুঁজছিলেন, নিজে তো কিছু বলল না, শুধু আমাকে পেয়েছে। চোরে কখনো চোরের বাণী শোনে? তোমাকে তর্ক করতে না আমি তর্ক করব? তোমাকে তর্ক করতে না করে আমি তর্ক করব? আমি যাতে আর কখনো না শুনি কেউ কিছু বলার সাথে সাথে উত্তর দিয়েছ। কেউ আমার বউকে নিয়ে আলোচনা করুক, নিন্দে করুক, তা আমি চাই না। আমার বউ? তন্নির অনুভূতিগুলো নিজের কাছে অজানা অজানা লাগে। সে কথা বলতে পারে না, চুপচাপ মেনে নেয়। একা একা লোকটার সাথে আছে। চিন্তা করলেও শ্বাস আটকে আসে। ত্রিনয় বের হওয়ার সময় দরজার কাছে জুইকে দেখলো। শেষেরটা শুনেছে কিছু, চলে যেতেই যাচ্ছিল। ত্রিনয়কে বের হতে দেখা গেল না। ত্রিনয় কাছাকাছি যেতেই বলল, তোমার বউ তর্ক করবে?
কেউ তোমার বউকে আর কখনো কিছু বলবে না। ত্রিনয় যেতে যেতে আদেশ দিল। ওকে কেউ কিছু বলবে না, সেটা যেন ও না জানে। জুই ভাইয়ের বেশ প্রশংসা করলো, দারুণ তীক্ষ্ণ বুদ্ধি। তার কিছুক্ষণ পর নূরজাহান বেগম ত্রিনয়কে সাথে নিয়ে ঘরে এলেন। তন্নি তখন একা বসে আছে। সে দেখলো নূরজাহান ত্রিনয়ের হাতটা দু হাতে চেপে ঘরে আসছে। তন্নি কথা বলল না। দুজন এসে খাটে বসলো। মাঝে নূরজাহান বেগম, একপাশে তন্নি, অপর পাশে ত্রিনয়। তো তিনি তন্নির হাতটা ত্রিনয়ের হাতে রাখলেন। ত্রিনয় তীক্ষ্ণ চোখে দেখছে ওকে। নূরজাহান বেগম বললেন, নাতি আমার বড় আদরের, তুই ওরে আদরে আদরে রাখিস। তন্নির লজ্জা বাড়ছে। নূরজাহান বেগম কখন কি বলে বসে ঠিকানা নেই, গ্যারান্টি নেই। ত্রিনয়ের হাতের উপর তন্নির হাত, সে সেখানে জোরে চাপ দিল। তন্নি হকচকিয়ে গুটিয়ে গেল, আঙ্গুলে আঙ্গুল নাড়াচ্ছে। ভীষণ অদ্ভুত অনুভূতি, কি শয়তান। সে হাতটাকে ছাড়াতে চাইছে। ত্রিনয় বলল, তোমার নাতি আদর বোঝে? নূরজাহান বেগম হেসে ফেললেন। সব বুঝে। আর হুন, আরেকটা কথা। ত্রিনয় মাথা ঝুঁকিয়ে নিল। উনি ফিসফিস করে বললেন, রোয়ে শোয়ে, রোয়ে শোয়ে। ত্রিনয় জিজ্ঞেস করলো, কেন? দূর বালডা, আমার নাতি ছোট না? ছোটটাকে বিয়ে দিলে কেন? নূরজাহান বেগম ফুঁসে উঠলেন। ওনার রাগটা আবার বাড়ছে। ছেলেটা এমন তেদর কেন? উনি রেগে গিয়েই বললেন, তোরে কি এমনিতে আমি মাঙ্গের নাতিটা কি খাটাস একটা? তন্নি বাহাতটা নিয়ে কপালে একটা থাপ্পড় মারল, নিজের কপালে। তারপর নূরজাহান বেগমের কানে কানে বলল, বুড়ি শয়তান কুটনি, তুমি এমন তুই তুকারি করো কেন? আর এত গালি, ভালো হয়ে যাও। নূরজাহান বেগম মাথা দোলালেন। তোর ঘরে একটা বাবু হইলে ভালো হয়ে যাবো। তন্নি চোখ উল্টিয়ে ত্রিনয়ের দিকে তাকালো। ঠোঁটের কোণে এক টুকরো হাসি, মিটিমিটি হাসি। তার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। সে মাথায় বড় করে ঘোমটা টেনে নিল। চোখ মুখ দেখা যায় না। আল্লাহ, তুমি রহম করো। নূরজাহান বেগম তারপর ত্রিনয়কে আবারও বললেন, যা কইছি মনে রাখিস, নাইলে। ত্রিনয় কথা কেড়ে নিল। পারবো না, তুমি থাকো, নইলে আজকে রাতে। নূরজাহান বেগম শয়তানের মতো হেসে জিজ্ঞেস করলেন, পুরুষ মানুষের প্রথম শত্রু কি জানিস? কি? ওদের। ত্রিনয় এবারে তন্নির হাত ছেড়ে নূরজাহান বেগমের মুখ আটকে ধরল। থামো থামো, জানি। নূরজাহান বেগম হাতটা ঝটকা মেরে সরিয়ে দিলেন। ওর দিকে তাকিয়ে নাকটাকে উঁচু করলেন। তুই খালি আমাকে শুতে চাস কেন? ত্রিনয় কাঁধ উঁচু করল। তুমি তো সেদিন বললে পুরুষ মানেই লু, মানে তাই আর কি। নূরজাহান বেগম ওকে ঠেলে দিলেন। যা দূরে গিয়ে আমার, যা ঘরতে বাইর হ। কেন? আমার নাতির সাথে কথা আছে, যা তুই। ত্রিনয় দুটো হাত বিছানায় ভর করল, বলল, আমার সামনেই বলো। নূরজাহান বেগম ওকে পেছন থেকে ঠেলে দিলেন। ত্রিনয় বের হয়ে গেল। যাওয়ার আগে দরজায় দাঁড়িয়ে বলল, তোমার নাতিকে এখন একটু ঘুমিয়ে দিতে বলো। তন্নি অবুজের মতো তাকালো। নূরজাহান বেগমকে গুঁতো দিল জিজ্ঞেস করতে। নূরজাহান বেগম জিজ্ঞেস করলেন, কেন? ত্রিনয় স্বাভাবিকভাবেই বলল, সারা রাত সজাগ থাকতে হবে না? তন্নি প্রকট চোখে তাকালো। কি লজ্জাজনক কথাবার্তা, ছি ছি। কান দিয়ে ধোয়া বের হচ্ছে তার। রাতে সজাগ থাকার মানে কি সে একটুও বোঝে না? তন্নি কি এতই বোকা? নূরজাহান বেগম সাহিত্যে মুখ ঢেকে ফেললেন। তন্নি হাঁসফাঁস করছে, অবস্থা দুর্বিষহ। কিছু বলল না সে, চুপচাপ মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। ত্রিনয় কথা বলেই চলে গেছে। নূরজাহান বেগম ওর হাতে হাত রাখলেন। মানিয়ে বুঝিয়ে চলবি তন্নি, এটা তোর বাপের বাড়ি না। জামাইয়ের বাড়িতে থাকতে গেলে বোবা হইয়া থাকতে হয়, মনে থাকবো? তন্নি বীতস্পৃহায় মাথা নাড়ে। কাকে কি বলবে সে? তবুও সে বলল, কেউ আমাকে কিছু বললে আমি চুপ থাকবো কেন? মাগি, লাঙ্গের গল করলে চুপ থাকতে হয়। কেউ কিছু কইলে প্রথম জামাইরে কবি, তোর জামাইয়ের জ্ঞান বুদ্ধি ভালো আছে, তোর মতো গাধা না। তন্নি মেনে নিল, কথা বলল না। নূরজাহান বেগম শরীর ঘেঁষে বসলেন, আস্তে করে বললেন, জামাই রাতে যা চাইবো সব দিবি। তন্নির চোখ দুটো কুঁচকে আসে। সে নিজের হাত দুটো প্রসারিত করলো, নিজেকে দেখিয়ে বলল, কি আছে, কি আছে আমার কাছে, কি দিব? নূরজাহান বেগম মৃদু ধমক দিলেন, চুপ, বুঝিস না কিছু? না বুঝতে চুপচাপ থাকবি।
আজাইরা ভয় পাবি না, আর চিৎকার চেঁচামেচি করিস না। তন্নি উল্টে ওনার হাত ধরল। তুমি থাকো সুন্দরী, আমার একলা একলা লাগে, এখানে কেউ আমার আপন নেই। নূরজাহান বেগম আশ্বাস দিলেন। আছে, জামাইয়ের বাড়িতে জামাই ছাড়া আপন নাই। জামাইয়ের মতো আপন কেউ হয় না, মনে রাখবি। জামাই তোর সব। আজকে রাত গেলেই বুঝবি। ভয় পায় না দাদু, তুমি মন দিয়া সংসার করবা। বাপের বাড়ি যাতে কোনো অভিযোগ না যায়। রেশমির বিয়ে হয়েছে কখন মনে নাই? তোর থেকেও ছোট থাকতে বিয়ে হয়েছে। কি সুন্দর ঘর করতেছে। আমার বিয়ে হয়েছিল 12 বছর বয়সে। আমার কথা মনে রাখবা দাদু। তন্নি হঠাৎ ঠোঁট উল্টে কেঁদে ফেলল, ফুপিয়ে উঠে বলল। এখানে ভালো লাগছে না, আমার দম বন্ধ লাগছে, একটু বাইরে যাব। নূরজাহান বেগম ওর মাথায় হাত বুলিয়ে দিলেন, দীর্ঘশ্বাস ছাড়লেন। কাঁদে না বউ, ভালো খারাপ সব দিন নাইরাই বলবি। রাতে বলিস বাইরে যাওয়ার কথা, নিয়ে যাবে। জামাইয়ের মতোই চললে সোহাগী হবি। এরপর নিয়ম করে রাত নামলো, আকাশের কোণে সূর্য অস্ত গেল। তন্নির জীবনে নতুন রাত এলো, ভিন্ন অন্যরকম জীবনের দ্বিতীয় স্তর। তন্নি ভীষণ অগোছালো, চঞ্চল রমণী। ত্রিনয়ে তাহার বিপরীত। নূরজাহান দেখে গেলেন, ভবিষ্যৎবাণী করে গেলেন, ওদের খুব সুন্দর একটা সংসার হবে, টক ঝাল মিষ্টি একটা সংসার। মইনুল ইসলাম মেয়ের জন্য উপযোগী পাত্র খুঁজেছেন, সেটা উনি আজকের ঘটনাতেই বুঝে গেছেন। প্রথম বাঘ সুন্দর হলেই রাস্তা মানসম্মত হয়। হাড়ির ভাত একটা ধরলেই বোঝা যায়, সবগুলো খুঁড়তে হয় না। গল্পটা একটা ভীষণ চঞ্চল, অবুঝ, বকবক করা বধূ আর গম্ভীর বুঝদার কথা কম বলা বরের। মানবের আজন্ম আকর্ষণ বিপরীত। ওদের সংসার আদরে না হয়ে যাবে কোথায়? দিনরাত প্রকৃতির নিয়মকে সামনে রেখে এই দিন কাটলে রাত হবে, আবার রাতের পর দিন হবে। এতটুকু অবশ্যই স্বাভাবিক। তবু এই সামান্য স্বাভাবিকতা হঠাৎ করে জীবনে অস্বাভাবিকতার বন্যা নিয়ে আসে। আজকে কারো খাতায় তন্নির নাম, মোটেই আজকের রাতটা তার জন্য স্বাভাবিক না, কিছুটা অসামান্য বটে। তন্নি সেই বিকেল থেকে কাঁপছে ঠকঠক করে। সবাই চলে যাওয়ার পর থেকে নূরজাহান আরও হাজারখানেক কথা বলে গেছেন। মেয়েটা এক প্রকার অস্বস্তির, লজ্জায় আর ভয়ে মিশে যাচ্ছে। এখানে সে একা, কেবল একা। রাত বোধ হয় তখন 10টার উপরে। জানালাটা খোলা ঘরের। তন্নি চুপচাপ বিছানার মাঝখানে বসে আছে। কেমন অদ্ভুত একটা অনুভূতি, সব কিছু নীরব, খা খা করছে। বাড়ির পেছনে ত্রিনয়ের বেলকনির থেকে একটু দূরে একটা ডোবা, ময়লা পানি, বিশাল বড় বড় কচুরিপানার গাছ, কচু গাছ, হেলেঞ্চার ঝোপ। তন্নি বিকেলে দেখেছিল সেখান থেকে ঝিঝি পোকার আওয়াজ আসছে, তাছাড়া বাকি সব নিস্তব্ধ, পাতালপুরীর ন্যায়। তখন দরজার দিকে মৃদু শব্দ হলো, সেই আওয়াজে ঘোমটার নিচে তন্নি আরেকবার কেঁপে উঠল। খটখট শব্দ তুলে এগিয়ে এলো ত্রিনয়, বুক সমান ঘোমটা টেনে বসেছে। মেয়েটার গরম লাগে না? ত্রিনয় বিছানার কাছে দাঁড়িয়ে হাত ঘড়ি খুলতে খুলতে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, গরম লাগছে না? তন্নি মাথা দোলালো, অর্থাৎ গরম লাগছে। ত্রিনয় আবারও বলল, তাহলে ঘুমটা দিয়েছ কেন, তাও এত বড় করে? তন্নি পড়েছে মহা মুশকিলে। সে জবাব দিল না অনেকক্ষণ। তারপর আস্তে করে জিজ্ঞেস করলো, তোমাকে আমি তুমি করে ডাকি? প্রশ্ন শুনে ত্রিনয় ভ্রু কুঁচকায়। আসলেই এটা পাগল। সে বিছানায় হেলে দুলে বসলো, খাটটা নড়ে উঠল একটু। তন্নি আর একটু গুটিয়ে গেল। ডাকবে, সমস্যা কি? তুমি অলরেডি আমাকে তুমি বলেই ডেকেছ। তন্নি কতক্ষণ মনে করার চেষ্টা করলো, তারপর বিফল হলো। বলল, কখন? গাড়িতে। সে আরেকটু সময় চুপচাপ থাকলো। হঠাৎ করেই ত্রিনয়কে দেখতে মন চাইছে। লোকটা এখনও তার ঘোমটাটা সরাচ্ছে না কেন? কথা খুঁজে না পেয়ে সে আবার বলল, শিলা বলেছিল আপনি তাকে সম্মান বেশি। ত্রিনয় ওকে সময় নিয়ে বোঝায়, সম্মান ডাকে থাকে না, সম্মান বোঝা যায় আচার আচরণে। তুমি আমাকে তুমি বলছো মানে অসম্মান করছো না? এসব নিয়ে কখনো ভাববে না। সম্মান মন থেকে আসে, কাছের মানুষকেই সহজে তুমি বলা যায়, বুঝেছো? তন্নি ভীষণ খুশি হলো। তার বর বুঝদার আছে, খুব সুন্দর। কয়েকটা কথায় ওর সমস্ত অস্বস্তি শুষে নিল কেমন, কিন্তু কথা বলল না। আঁচলের তলায় তার মুখের প্রতিক্রিয়া ত্রিনয় বুঝল না। সে একটা বালিশ পিঠের পেছনে ঠেকিয়ে বিছানার হেডবোর্ডে হেলান দিল। তন্নিকে আদেশ করল, ঘুমটা তোলো। তন্নি বোকা বনে গেল। বইয়ের ঘোমটা তো স্বামী তুলবে, জানে না নাকি? ও বলল,
জুই বলল আমার ঘুমটা নাকি তুমি তুলবে। ত্রিনয় সোজা হলো সাথে সাথে। ও আমাকে তুলতে হবে? ওকে। তারপর আরেকটু এগিয়ে গিয়ে হাঁটুতে ভর করে দুহাতে শাড়ি ধরে উপরে তুলল। তন্নির ফর্সা মুখটা উন্মুক্ত হলো। সে তাকালো, দুটো চোখ মুগ্ধতায় লেপ্টে এলো দুজনের চোখ মুখ। ত্রিনয় একটা ভ্রু উঁচু করলো। তারপর? তন্নি লজ্জা পেয়ে মুখটা নামিয়ে নিতে চাইলো। এর আগেই দুটো শক্ত হাতের অঞ্জলি পুঁঠে ভর্তি হলো তার গাল দুটো। ত্রিনয় আঁকড়ে ধরেছে, ঠোঁট দুটো গোল হয়েছে। তন্নি চোখ বড় বড় করে তাকিয়ে তাকে আরেকটু কাঁপিয়ে দেওয়ার তাগিদে ত্রিনয়ের মুখটা এগিয়ে এলো। উষ্ণ ওষ্ঠদয় এসে বসলো তার মসৃণ টান টান লাবণ্যময় কপালখানায়। ভীষণ সময় নিয়ে তন্নির চোখ দুটো আবেশে বন্ধ হয়ে আসে। হাতগুলো বিছানার চাদর খামচে ধরে। সেখানে ত্রিনয় আরেকবার চুমু দিল শব্দহীন। তন্নি শব্দ করে কেঁদে উঠল। ত্রিনয় সরে এলো, কিন্তু হাতটা সরালো না। বদ্ধ নেত্রের পাতায় তাকিয়ে রইল কতক্ষণ। শুভ্র গাল বেয়ে আরও খানিক সময় ঝর্ণার মতো অশ্রু ঝরল। তারপর সে জিজ্ঞেস করল, বউ কাঁদে কেন? তন্নি চোখ মেলল। অমন ফোলা চোখ নিয়েই ভেজা গালে আদর করল। তোমাকে একটু জড়িয়ে ধরি। ত্রিনয় নিজেই টেনে এনে শক্ত করে জড়িয়ে ধরল, মাথায় পিঠে হাত বুলিয়ে দিল। তন্নি পিঠের পাঞ্জাবি আঁকড়ে ধরে চুপ হয়ে গেল, আর কাঁদল না। নিজেকে কেমন বাচ্চা বাচ্চা মনে হচ্ছে লোকটার বাহু বন্ধনীতে। কি সুন্দর ঘ্রাণ, চওড়া বুক, পিঠ। তারপর কতক্ষণ সে চুপচাপ মাথা এলিয়ে রাখল। ত্রিনয় ওর মাথায় থুতনি রেখেছে। এবার বলো, কাঁদলে কেন? তন্নি আস্তে আস্তে ঠোঁট উল্টে বলল, বাড়ির কথা মনে পড়ছিল, আমার এখানে দম বন্ধ লাগছে। ত্রিনয় জিজ্ঞেস করলো, বাইরে যাবে? তন্নি মাথা নাড়ল। না, এতক্ষণ খারাপ লাগছিল, তুমি আসার পর থেকে ভালো লাগছে। দাদু বলেছে স্বামীর মতো আপন কেউ নেই। ত্রিনয় একটু শব্দহীন হাসলো, মাথা থেকে থুতনি সরিয়ে জিজ্ঞেস করলো পুনরায়। তন্নি প্রথম প্রথম লজ্জা পেল, নিজেকে হাতের বেষ্টনীতে আবিষ্কার করে আর একটু গুটিয়ে গেল। ভুলেই গিয়েছিল। সে সরে এলো। ত্রিনয় বিছানার বোর্ডে হেলান দিয়ে একটা বালিশ রাখলো কোলের উপর। দেখলো তন্নি মুখ ঘুরিয়ে রেখেছে, একটু একটু হাসছেও। এই হাসিতেই কি তবে মেয়েদের লজ্জা বলে? এত অপরূপ দেখতে মেয়েদের লজ্জা পাওয়ার দৃশ্যের থেকে আবেদনময়ী চিত্র বোধহয় ভূখণ্ডে নেই। অপার্থিব মনোমুগ্ধকর, অথচ পুরুষ তাকায় শুধু দেহে। ত্রিনয় সেসব ভাবনা বাদ দিয়ে বলল, এভাবেই থাকবে? সোজা ঠিকঠাক হয়ে বসো। তন্নি নড়ে চড়ে বসলো, কথা বলল না। লাইটটা নিভে গেছে কতক্ষণ হলো। ঘরে সবুজ রঙের ড্রিম লাইট জ্বলছে মিটিমিটি। ত্রিনয় জিজ্ঞেস করলো, তোমার কোনো শখ নেই? তন্নি প্রথমে বুঝলো না, তারপর জবাব দিল, আছে। কি? তন্নি এদিকে তাকালো, হেসে হেসে। বাগান করা। ত্রিনয় কিছুটা বোকা বনে গেল। হোয়াট? এটা একটা শখ হলো? তন্নি অনাগ্রহী ভীষণ, কথায় কথায় ইংরেজি বলে। সাহেব কোথাকার। সে উত্তর দিল, আরে ধুর, কিসের শখ, ছোট থেকেই এটা লিখেছি, তাই এইটাই বললাম। লিখেছো বলতে? তুমি তো দেখি কিছুই বোঝো না। স্কুলে আমরা প্যারাগ্রাফ লিখি, ইয়োর ফেভারিট হবি। তখন লিখতাম মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং। আমার পড়ার ঘরের সামনে একটা বাগান আছে, সেখানে আমি ফুল গাছ লাগিয়েছি। প্রতিদিন সেখানে কাজ করি। আবার কয়েকটা শাকসবজিরও গাছও আছে। আম্মু সেগুলো দিয়ে সুস্বাদু খাবার বানায়। তন্নি কথার মধ্যেই হেসে উঠল। আদতে আমার কোনো পড়ার ঘরই নেই, বাগান তো দূর। বাপ জীবনে একটা গাছ লাগালেই মরে ভূত হয়ে যেত। ত্রিনয় বুকে হাত ভাঁজ করে রেখেছে, চোখ মুখ তার অসহায় ভীষণ। মেয়েটা কি বোকা? ও জিজ্ঞেস করলো, তোমাকে আমি রচনা জিজ্ঞেস করেছি? তন্নির হাসি হাসি মুখটা বদলে গেল। শুনেছিলাম তুমি শিক্ষক, তাই ভাবলাম। তাই ভাবলে আমি তোমাকে এখানে পড়ালেখা জিজ্ঞেস করছি? তাহলে? ঘুম পাচ্ছে? না, তোমার সাথে কথা বলে ভালো লাগছে। ত্রিনয় একটা লম্বা শ্বাস ছাড়লো, তন্নির পেছনে একটা বালিশ দিয়ে হেলান দিয়ে দিল। তারপর আস্তে ধীরে বলল, শখ মানে ইচ্ছে, মনোবাসনা। মেয়েদের বিয়ের পর অনেক শখ থাকে, ইচ্ছে থাকে, বিয়ে ছাড়াও থাকে, যেগুলো সে পূরণ করতে পারে না। যেমন ঘোরাঘুরি, পড়ালেখা, সংসার, আরও অনেক কিছু আছে। তোমার তেমন কোনো অপূর্ণ শখ আছে? থাকলে আমাকে বলো, আমি পূরণ করার চেষ্টা করব।
তন্নি আশ্চর্য হচ্ছে। বাসর ঘরে কেউ এসব জিজ্ঞেস করে ওকে, আরও জনে জনে গোপনীয় কথা বলে গেছে। উনি এমন অদ্ভুত কেন? বিয়ে হয়েছে, সংসার করবে, এখানে শখ জিনিসটা এলো কোথা থেকে? সে উত্তর দিল, কোনো শখ নেই, আমি শখ বুঝি না। যখন বুঝবে তখন বলে দিও। তন্নি মাথা নাড়ে, তারপর বলে,